সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিন্তু মীরা ওর রুম থেকে বের হয় না। মীরা আজ অফিসেও যায়নি, শুধু ভেবে যাচ্ছে কি করে মিহান নামক উটকো ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। মীরা ডেনিকে মিহানের বিষয়ে খোঁজ নিতে বলেছে। নীরা সে সকাল থেকে মীরার কাছে আসতে চাচ্ছে কিন্তু তাকে কেউ আসতে দিচ্ছে না, কারণ নীরা গিয়ে কি বলতে কি বলে দিবে তার ঠিক নেই। মিহান মীরার ফোন বন্ধ পেলে মীরার বাড়িতে ফোন করে সবকিছু জানে। এইমাত্র ডেনি মিহানের ব্যাপারে সব খবর নিয়ে আসে। ডেনি, মেম। মীরা, সবকিছু জানতে পেরেছ? ডেনি, হ্যাঁ, মেম। মীরা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বলো সবকিছু। ডেনি, মিহান স্যারের বাবার নাম আকাশ চৌধুরী, মায়ের নাম মায়া চৌধুরী। মিহান স্যারের ছোট একটা বোন আছে আরিশা চৌধুরী। ভালোবেসে সবাই অনু বলে ডাকে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ওনার তার বাবা। স্যারকে কলেজ লাইফে অনেক মেয়ে প্রপোজ করেছে কিন্তু স্যার কখনো এসব বিষয়ের মধ্যে যায়নি। কেউ স্যারের ব্যাপারে বা তার পরিবারের ব্যাপারে খারাপ কিছু বলেনি। মীরা বেশ চিন্তিত হয়ে বলে, মীরা, সবই তো বুঝলাম কিন্তু ওই পাগল ডাক্তার আমার পিছনে পড়েছে কেন? মীরা কিছুক্ষণ ভেবে ডেনিকে বলে, মীরা, গাড়ি বের করো। আমি রেডি হয়ে আসছি, অফিসে কিছু কাজ আছে। ডেনি মাথা নেড়ে চলে যায়। মীরা রেডি হয়ে নিচে দেখে হলো রুমে কেউ নেই, উকি দিয়ে দেখে সবাই লাঞ্চ করেছে আর কি নিয়ে আলোচনা করছে। কিছুক্ষণ আগে রুমা এসে মীরাকে খাবারের জন্য ডেকে গেছিল, কিন্তু মীরা খাবে না বলে মীরা আর ওদিকে না তাকিয়ে ডেনিকে নিয়ে অফিসে চলে যায়। এদিকে ডাইনিং টেবিলে বসে মীরার ফুপি মীরার দাদিকে বলে, ফুপি, মা মীরা কি রাজি হবে বিয়ের জন্য? দাদি, ফাহিম তো বলেছে ওকে রাজি করাবে। অনামিকা, কিন্তু আমি ভাবছি অন্য কথা। মীরা এত বছর পর দেশে ফিরেছে, তাই ওর সাথে দেখা করার জন্য নিধির বাবা আমাদের সবাইকে ইনভাইট করছে, আর তাছাড়া কাল বাদে পরশু ওর ভাই আর ভাবির বিবাহ বার্ষিকী। এখন রাজশাহী যাবার জন্য ওকে কি করে রাজি করাবো? ফাহিম ভাইয়া এখানে থাকলে না হয় একটা কথা ছিল, কিন্তু সে তার কাজ শেষ করে একবারে রাজশাহী যাবে। এর মধ্যে রুমা এসে বলে, রুমা, আম্মা আপা তো বাড়ি থেকে বের হয়ে গেছে। অনামিকা, সে কি কখন? ও তো কিছু খাওনি। রুমা, ছাদ থেকে শুকনো জামা কাপড় নিয়ে নামার সময় গাড়ির শব্দ পেয়ে নিচে তাকিয়ে দেখি আপা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। নীলা, আপু বোধহয় অফিসে গেছে, না হলে শপিং মলে গেছে। নিঝুম, শপিং মলে কেন? নিধি, আরে বোঝো না কেন? সকালবেলা মিহান ভাইয়া আপুর রুমে ঢুকছিল বলে পরপর 2টা ফোন শহীদ হয়েছে, তাই বোধহয় ফোন কিনতে গেছে। নীলা, তোমরা এত চিন্তা করো না, ডেনি তো আছে আপুর সাথে। মীরা ফোন কিনে সোজা অফিসে চলে যায়। হঠাৎ ফোন বেজে উঠলে মীরা না তাকিয়ে ফোন রিসিভ করে। মীরা, হ্যালো। মীরা, হ্যালো, কে বলছেন? মীরা, কথা বলবেন না, ফোন রেখে দেব। রাগ কমল তাহলে? মীরা, কে আপনি? তোমার হবু বর। মীরা এবার ফোন নাম্বার তার দিকে তাকিয়ে বলে, মীরা, মিহান। মিহান, বাহ, হবু বর বলতেই চিনে গেলে। মীরা, আবার আপনি আমাকে ফোন করেছেন? মিহান, তোমাকে ফোন করব না তো কাকে ফোন করব? শোনো, সবে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছি। এখন খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে হসপিটালে যেতে হবে, সন্ধ্যায় কথা বলবো কেমন? এখন রাখি যান। আই লাভ ইউ আত্মা পাখি। মিহান ফোন রেখে দিলে অবাক হয়ে একা একা বলে, মীরা, আশ্চর্য, আমি কি তাকে কিছু জিজ্ঞাসা করছি নাকি? নিজেই সবকিছু বলে দিল। লোকটা কি পাগল নাকি? ওই দিক মিহান ওর ফোন থেকে মীরার ছবি বের করে বাঁকা হেসে মনে মনে বলে, মিহান, আর খুব বেশি দিন না, তারপর তুমি শুধু আমার। তুমি না চাইলেও তুমি আমার হবে।
সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মীরা ওর কেবিনে ডেনিকে ডেকে বলে, মীরা, ওই পাগল ডাক্তারটার বাড়ির ঠিকানা জানো? ডেনি, হ্যাঁ মেম, কেন? মীরা, উনি যে পাগল তাই উনার বাড়ির লোকজনকে জানতে হবে। ডেনি, ঠিক বুঝলাম না মেম। মীরা, তেমন কিছু না, শুধু তার পাগলামি ছাড়ানোর ব্যবস্থা করব। ডেনি মীরা কথা কিছু না বুঝে বিড়বিড় করে বলে, ডেনি, মেম আবার তার রহস্যময় কথা শুরু করে দিয়েছে। ধুর, তার এসব কথা তখনই আমার মাথায় ঢোকে না। মীরা কাজ করতে করতে বলে, মীরা, বিড়বিড় না করে লাঞ্চের ব্যবস্থা করো, আর তুমি ও লাঞ্চ করে নাও। ডেনি আর কিছু না বলে মাথা নেড়ে বেরিয়ে যায়। বিকালের দিকে মীরা ওর মামুকে ফোন করে। মীরা, হ্যালো মামু, কেমন আছো তুমি? মামু, ভালো মামনি। তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? মীরা, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যে কাজে গেছে মন দিয়ে সে কাজ করো। মামু, তোকে নিয়ে ভাবো না তো কাকে নিয়ে ভাবব? মীরা, ছাড়ো সেসব কথা, কবে ফিরছ তুমি? মামু, কাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসব। চিন্তা করিস না। মীরা, ঠিক আছে, রাখি এখন। তুমি সাবধানে থেকো। মামু, আচ্ছা মামনি, তুইও সাবধানে থাকিস। মীরা ফোন রেখে ডেনিকে নিয়ে বেরিয়ে যায়। অফিস থেকে বের হতে হতে ডেনি মীরাকে প্রশ্ন করে, ডেনি, মেম, আমরা কি এখন বাড়ি যাব? মীরা, না। ডেনি, তাহলে? মীরা, চৌধুরী বাড়ি। ডেনি ছোট ছোট চোখ করে জিজ্ঞাসা করে, ডেনি, কোনো চৌধুরী বাড়ি? মীরা, পাগল ডাক্তার মিহান চৌধুরীর বাড়ি। ডেনি আর কিছু না বলে মীরার সাথে যায়। সূর্য অস্ত যায় অবস্থায় মীরা চৌধুরী বাড়ি গিয়ে পৌঁছায়। ডোল বেল বাজালে মিহানদের বাড়ির কাজের লোক রিমি দরজা খুলে দিয়ে মীরাকে ভালোভাবে একবার দেখে এক চিৎকার দিয়ে ডাক দেয়, রিমি, কাকিমা, দেখে যাও, মিহান ভাইয়ার বউ এসে গেছে। মীরা ভ্রু কুঁচকে তাকালে রিমি সেদিকে না তাকিয়ে মায়া চৌধুরীকে ঢেকে যাচ্ছে। মায়া চৌধুরী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, মায়া, এত চিৎকার করছিস কেন? রিমি, কাকিমা, ভাইয়া কালকে যে মেয়েটার ছবি দেখিয়েছিল না, সেই মেয়েটা এসেছে। মায়া মৃদু চিৎকার করে উঠে বলে, মায়া, কি? রিমি, হ্যাঁ কাকিমা। মায়া আর কিছু না বলে দুধ পায়ে দরজার দিকে যায়। মীরার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরা সে দৃষ্টি উপেক্ষা করে বলে, মীরা, আপনি ডাক্তার মিহান চৌধুরীর মা? মায়া, হ্যাঁ। মীরা ভিতরে ঢুকতে ঢুকতে বলে, মীরা, আপনার সাথে আমার কিছু কথা আছে। মায়া মীরাকে বাড়ির ভিতরে ঢুকতে বাধা দিয়ে বলে, মায়া, এই থামো থামো। মীরা কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে দেখে মায়াদূত রিমিকে নিয়ে বাড়ির ভিতরে চলে যাচ্ছে। মীরা বিরক্তিকর মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই, বার্তা নেই, দাঁড় করিয়ে দিয়ে কোথায় চলে গেছে। 10 মিনিটের মাথায় মায়া হাতে বরণডালা নিয়ে মীরার দিকে এগিয়ে আসে। মীরাকে কিছু বলতে না দিয়ে বরণ শুরু করে দেয়। বরণ শেষ করে মীরা হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে যেতে বলে, মায়া, আমার একমাত্র ছেলে বউ, তাকে তো এমনি এমনি বাড়িতে ঢুকানো যায় না, তাই না? মায়া রিমিকে উপরে পাঠিয়ে দেয় অনুকে ঢেকে আনতে। মায়া মীরাকে সোফায় বসিয়ে মিষ্টি আনতে কিচেনে চলে যায়। মীরা হা হয়ে গেছে মায়ার কর্মকাণ্ডে দেখে। কোথা থেকে ঝড়ের গতিতে অনু দৌড়ে এসে ভাবি বলে এক চিৎকার দিয়ে মীরাকে জড়িয়ে ধরে। মীরা অনুকে নিজের থেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, মীরা, আমি তোমার ভাবি নাই। অনু কিছু বলবে তার আগে মায়া মিষ্টি রাখতে রাখতে বলে, মায়া, হতে কতক্ষণ? মীরা দাঁড়িয়ে গিয়ে বলে, মীরা,
আপনার ছেলে আমার ট্রিটমেন্ট করেছে, তার খারাপ হোক আমি কখনো চাইব না। আপনি আপনার ছেলের ভালো চাইলে আমার পিছনে ঘুরতে বারণ করবেন। মায়া মীরার কথা কানে না দিয়ে নিজের হাতের চিকন ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিয়ে বলে, মায়া, বাহ, তোমার হাতে চুড়িগুলো তো খুব সুন্দর লাগছে। আমার ছেলের বউ বলে কথা। তুমি বসে অনুর সাথে গল্প করো, আমি তোমার জন্য কিছু রান্না করে আনি। অনু জোর করে মীরাকে নিয়ে সোফায় বসিয়ে তার রাজ্যের গল্প শুরু করে দেয়। মীরা বিড়বিড় করে বলতে থাকে, মীরা, ও আল্লাহ, হে আমি কোথায় এলাম? পাগল ডাক্তারের নামে বিচার দিতে এসে দেখি বাড়ি শুদ্ধ সবাই পাগল। মীরা অনেকক্ষণ ধরে বসে আছে অনুর পাশে। অনুট যা কিছু বলছে সব মীরার মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনু মীরাকে এ বাড়ির সবাই কি পছন্দ করে, কি কি খাবার খেতে ভালোবাসে, ছুটির সময় তারা সবাই কোথায় কোথায় ঘুরতে যায় ইত্যাদি ইত্যাদি অনু মীরাকে সব বলে দিয়েছে। এর মধ্যে একবার অনু নিজের রুমে গিয়ে অনেকগুলো চকলেট একসাথে নিয়ে এসে শুধু একটা চকলেট নিজের জন্য রেখে আর সবগুলো মীরার হাতে দিয়ে বলে, অনু ভাবি, এইগুলো সব তোমার। তোমাকে আমার খুব ভালো লাগছে, তাই আমি তোমাকে আমার এই চকলেটগুলো দিলাম। মীরা, আমার লাগবে না, তুমি খাও। অনু, আমার আরো আছে, আবার ভাইয়া আর পাপা আসার সময় আমার জন্য নিয়ে আসবে। এগুলো তুমি খেও। মীরা ভালোই বুঝতে পারছে অনু নাছোড়বান্দা। মীরা আর কথা না বাড়িয়ে চকলেটগুলো ব্যাগে রেখে দেয়। এর মধ্যে মায়া কফির সাথে আর কি কি জানি খাবার তৈরি করে নিয়ে এসেছে। মায়া মীরার পাশের সোফায় বসতে বসতে বলে, মায়া, জানো আমার ছেলেটাকে না অনেক মেয়ে প্রপোজ করেছে, এমকি ওর হসপিটালের কিছু মেয়ে ডাক্তারও প্রপোজ করেছে। কিন্তু ও কখনো কারো দিকে ফিরে তাকায়নি। ও সব সময় বলতো যাকে দেখে ওর হার্টবিট বেড়ে যাবে সেই হয়তো ওর মনের মানুষ হবে। তোমাকে যেদিন প্রথম দেখে সেদিনই আমাদের বলেছে ওর মনের মানুষ খুঁজে পেয়েছে। এখন তোমাকে আমার ঘরের বউ করে আনতে পারলেই আমার সংসার ভরে উঠবে। মীরা, আন্টি, আপনি যে বললেন আপনার ছেলে আমাকে ভালোবাসে, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মোহ বলে। কিছুদিন পর এ মোহ কেটে গেলে আপনার ছেলে আর আমাকে চিনবে না। কে আমি? তার সাথে আমার কিসের সম্পর্ক? কিছু মনে থাকবে না। আমি আমার জীবন থেকে শিখেছি। তাই বলছি আপনার ছেলের ভালোর জন্য তাকে বুঝান অযথা মোহর পিছনে না দৌড়াতে। আপনার ছেলে আমার ট্রিটমেন্ট করেছে, আমি চাইব না আমার কারণে তার কোনো ক্ষতি হোক। মায়া মীরার কথা কানে না দিয়ে বলে, মায়া, সেসব তোমাদের ব্যাপার, তোমরা বুঝে নেও। ওসব কথা ছাড়ো, এখন বলো তুমি বিয়েতে কি পরবে, সোনার গয়না নাকি ডায়মন্ড জাতীয় কিছু? জানো আমার না অনেক শখ আমার ছেলের বউ বিয়ের দিন সোনার গয়না পরবে আর বৌভাতের দিন ডায়মন্ডের। মীরা বুঝে গেছে এরা মীরার কোনো কথা পাত্তা দিবে না বা দিচ্ছে না। মীরার এখন নিজের উপরই রাগ, কেন এখানে আসতে গেল। সব ভাবনার ইতি ঘটিয়ে হঠাৎ মীরার ফোন বেজে ওঠে। মীরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ও বাড়ি থেকে ফোন করেছে। মীরা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মীরার ফুপি বলে, ফুপি, হ্যালো মীরা। মীরা, বলো। ফুপি, কখন বাড়ি আসছিস? তুই নীরাকে নাকি বলেছিলিস বিকালে তুই আর ও নাকি একসাথে খেলবি। এখন তোর উপর রাগ করে বসে আছে, কারো সাথে কথা বলছে না। মীরা, আমার একদম মনে ছিল না। আমি এখনই আসছি। মীরা ফোন রেখে মায়ার দিকে তাকিয়ে বলে, মীরা, আন্টি আসি, ভালো থাকবেন। মীরা মায়ার উত্তরের অপেক্ষা না করে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। মীরা বেরিয়ে গেলে অনু ওর মায়ের গলা জড়িয়ে ধরে বলে, অনু, মম ভাবি কি সুইট তাই না? মায়া, হুম। মিহান কাল ওর ব্যাপারে সবকিছু বলো। দেখলি ওকে দেখে একটুও বোঝা যায় না ওর ভিতরে কত কষ্ট লুকিয়ে আসে।
অনু, হুম। গাড়িতে বসে ডেনি মীরাকে জিজ্ঞাসা করে, ডেনি, মেম আপনি কিসের জন্য ওই বাড়ি গেছিলেন? মীরা, পাগল ডাক্তারের মাকে বুঝাতে আমার পিছনে যেন আর না ঘুরে। ডেনি, কাজ হয়ে গেছে? মীরা, না। ডেনি, কেন মেম? মীরা বিরক্ত ভাব নিয়ে বলে। মীরা, যার কাছে পাগল ডাক্তারের নামে বিচার দিতে গেছি সেই হলো ওই বাড়ির পাগলদের মধ্য সবথেকে বড় পাগল। ডেনি অবাক হয়ে বলে। ডেনি, বুঝলাম না মেম। মীরা, বোঝা লাগবে না, বাড়ি চলো। কিছুক্ষণের মধ্যে মীরা বাড়ি পৌঁছে যায়। মীরা হলো রুমে গিয়ে দেখে সবাই সোফায় বসে কফি খাচ্ছে। নীরা ওদের পাশে মুখ গোমরা করে বসে আছে। মীরাকে দেখে অনামিকা জিজ্ঞাসা করে, অনামিকা, কফি খাবে? মীরা, না, এখন আর কিছু খাবো না। মীরা গিয়ে নীরার পাশে বসে ওকে কোলে নিয়ে বলে, মীরা, সরি মামনি, কাজ পড়ে গেছিল। নীরা, আমি তোমার সাথে কথা বলবো না। মীরা, কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাহলে রাগ কমবে? নীরা, না। মীরা, তাহলে? নীরা, কাল আমলা থোবাই মিলে তাতিমার বাড়ি বেলাতে যাবো, আল তুমি যদি আমাল থাথে যাও তাহলে আল্লাহ কলব না। মীরা একথা শুনে ভ্রু কুচকে গম্ভীর হয়ে নীরাকে প্রশ্ন করে, মীরা, তোমাকে একথা কে শিখিয়ে দিয়েছে? নীরা, তেও না তো। মীরা, সত্যি বলো, না হলে মামনি কিন্তু রেগে যাব। নীরা মীরার দাদির দিকে তাকিয়ে বলে, নীরা, বলো, মাম্মা বলেছে বলতে। মীরা ওর দাদির দিকে তাকালে তিনি এমন ভাব ভঙ্গি করছেন দেখে মনে হচ্ছে এখানে কি হচ্ছে তিনি কিছু বুঝতে পারছেন। দাদি একটা ঢোক গিলে বলে, দাদি, ওই তুই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? শোন না, তুই না দেশটা ঘুরে দেখতে চেয়েছিলি? কাল চল না আমাদের সাথে রাজশাহী। নিধির বাবা তোর সাথে দেখা করতে চেয়েছে। তাছাড়া পরশু নিধির ভাই ভাবির বিবাহ বার্ষিকী। চল না, খুব আনন্দ হবে। মীরা, মামনি লাজি হয়ে যাও না। মীরা কিছুক্ষণ ভেবে বলে, মীরা, ঠিক আছে, যাব আমি। বাড়ির সবাই খুশি হয়ে যায়। মীরা ওর ব্যাগ থেকে অনুর দেওয়া চকলেটগুলো বের করে নীরাকে দিয়ে দেয়। নীরা খুশি হয়ে ওর সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। মীরা ওর রুমে ফ্রেশ হতে চলে যায়। নীরা বাড়ির সবাইকে একা একা চকলেট দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দেয়। রাত 9টার দিকে মীরা ওর রুমে ল্যাপটপ নিয়ে বসলে নীরা মীরাকে জোর করে নিচে নিয়ে যায়। মীরা এক কোনায় সোফায় বসে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে আর নীরা ওকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। কিছুপর নিঝুম এসে ওদের সাথে বসে। নিঝুম আর নীরা দুজনেই দুষ্টুমি করে যাচ্ছে। এরপর একে একে মীরা দাদি, ফুপি, ভাইয়ের বউরা সবাই আসে একসাথে আড্ডা দিবে বলে। কিন্তু মীরা তেমন কিছু বলছে না। হঠাৎ করে নিধি মীরাকে জিজ্ঞাসা করে, নিধি, আপু তুমি কি সত্যি গান চালাতে পারো? মীরা, হুম। ফুপি, ছাড় তো এসব কথা। তোর ওইখানে কোনো বন্ধু হয়নি? মীরা, আছে, দুজন বেস্ট ফ্রেন্ড। ফুপি, নাম কি রে? মীরা কিছু বলার আগেই জোন এসে বলে, জোন, মেম আপনার সাথে কিছু কথা ছিল। মীরা, বলো। জোন, অনেকেই জেনে গেছে আপনি এখন বাংলাদেশে আছেন। মিডিয়ার লোকজন আপনার ইন্টারভিউ নিতে চাচ্ছে। হঠাৎ করে আপনার বাংলাদেশে আসার কারণ জানতে চাচ্ছে। মীরা, এখন এসব কিছু হবে না। তুমি ডেনিকে বলো, ও সব সামলে নেবে। জোন চলে গেলে নীলা বলে উঠে, নীলা, আপু তোমার হাতের চুড়িগুলো তো খুব সুন্দর। কোথা থেকে কিনেছ? নীলার কথা শুনে মীরা হাতের দিকে তাকিয়ে মনে মনে বলে, মীরা, ঈশ্বস। আন্টির চুড়িগুলো দিয়ে আসতে মনে ছিল না। কাল না হয় পরশু গিয়ে চুড়িগুলো ফেরত দিয়ে আসব। দাদি, হ্যাঁ সত্যি তো খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। মীরা,
এগুলো আমার না, একজন আন্টি আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। আর কেউ কিছু বলবে তার আগে অনামিকা সবাইকে খাবারের জন্য ঢেকে যায়। খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। রাত 2টা বাজে। মিহান সবে হসপিটালের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। মীরাকে মিহান ফোন করতে চেয়েছিল কিন্তু সারাদিন মীরাকে দেখেনি। আর কিছু না ভেবে মীরার বাড়ি চলে যায় মিহান। চোরের মতো মীরার রুমে ঢুকে আস্তে আস্তে মীরাকে ঢেকে তুলে ঘুম থেকে। মীরা ঘুম থেকে উঠে চোখের সামনে মিহানকে দেখে চমকে যায়। মীরা, আপনি এখানে এত রাতে কি করছেন? মিহান, এই আস্তে আস্তে এত জোরে কথা বলছো কেন? এখন চলো আমার সাথে। মীরা, আপনার সাথে কোথায় যাব? আর কেনই বা যাব? মিহান আর কিছু না বলে মীরাকে কোলে তুলে নেয়। মীরা অবাক হয়ে দেবদেব করে মিহানের দিকে তাকিয়ে আছে। মিহান মীরাকে কোলে নিয়ে চোরের মতো বাড়ি থেকে বের হয়ে বাগানের দিকে যায়। মীরা তো বারবার মিহানের কোল থেকে নামার জন্য ছটফট করছে। কিন্তু মিহান মীরাকে কোল থেকে না নামিয়ে বাড়ির পাঁচিলের পাশে নিয়ে গিয়ে মীরাকে কোল থেকে নামায়। মীরা রাগী চোখে মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছেন কেন? মিহান হাসি মুখে বলে, মিহান, এখান পাঁচিল টপকাবো। তারপর তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। মীরা অবাক হয়ে মৃদু চিৎকার করে বলে, মীরা, গেট থাকতে পাঁচিল দিয়ে। মিহান, হ্যাঁ, এটা প্রেমের একটা পার্ট। লুকিয়ে চুরিয়ে চোরের মতো প্রেম করার এক অন্য রকম আনন্দ পাওয়া যায়। মীরা দাঁতে দাঁত চেপে বলে, মীরা, আমি কি আপনার সাথে প্রেম করতে এসেছি? আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। মিহান মীরার হাত ধরে মন খারাপ করে বলে, মিহান, চলো না যান, সকালের আগে নিয়ে আসব। মীরা মিহানের আবদার উপেক্ষা করতে চেয়ে উপেক্ষা করতে পারে না, রাজি হয়ে যায় মিহানের কথায়। মীরা মাথা নেড়ে সম্মতি দিলে মিহান খুশি হয়ে যায়। মিহান আর কিছু না ভেবে লাফ দিয়ে পাঁচিলের উপর উঠে পড়ে মীরার দিকে হাত বাড়িয়ে দেয়। মীরা মিহানের ধরে আস্তে আস্তে পাঁচিলের উপর উঠে। মীরা অনেক কষ্টে পাঁচিল টপকাতে সক্ষম হয়। রাস্তার পাশে মিহানের গাড়িতে উঠে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, মীরা, নিজের বাড়ি থেকে চোরের মতো বের হতে হলো শুধুমাত্র এই পাগল ডাক্তারের জন্য। মিহান মীরার কথা শুনে মুচকি হেসে ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মিহান মীরার হাতের দিকে দেখে ওর মায়ের হাতের চুড়ি মীরার হাতে। মিহানের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে, মনে মনে বলে, মিহান, মোমের হাতের চুড়ি, তাহলে ওর সাথে মোমের দেখা হয়েছে। মোমের বৌমার হাতে বেশ মানিয়েছে চুড়িগুলো। মীরা খেয়াল করে মিহান তখন থেকে নিজ ভাবনায় মগ্ন। মীরা বিরক্ত ভাব নিয়ে বলে, মীরা, আমরা এত রাতে এখান কোথায় যাব? মিহান, আমার পছন্দের চায়ের দোকানে। সেখানে চা একবার খেলে আবার খেতে চাইবে। আমি কলেজ লাইফ থেকে ওইখানে চা খাই। যেদিন হসপিটাল থেকে রাত করে ফিরি সেদিন ওখান থেকে চা খেয়ে নিজের মুড ঠিক করে আসি। তোমারও ভালো লাগবে। মীরা মনে মনে বলে। মীরা, এ কি করে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না হলে রাত প্রায় 3টা বাজতে চলল, এখন চা খাওয়ার জন্য আমাকে জোর করে নিয়ে আসে। মীরার ভাবনায় ছেদ ঘটে হঠাৎ করে গাড়ি থামার কারণে। মিহান গাড়ি থেকে নেমে দেখে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। মিহান রাগে ফোঁস ফোঁস করছে। এই প্রথম মনের মানুষকে নিয়ে ঘুরতে বের হয়েছে আর আজকেই এটা হতে হলো। মীরা গাড়ি থেকে নেমে গাড়ির অবস্থায় দেখে মিহানের দিকে তাকিয়ে বলে, মীরা, এখন কি করব? এত রাতে তো আর কোনো গাড়িও পাবো না। মিহান, কি আর করব, চলো হেঁটে হেঁটে যাব। আর যদি সামনে কোনো কিছু পাই কি না? চলো হাঁটি। মীরা আর কিছু না বলে ওর সাথে হাঁটতে শুরু করে।
মিহান আর মীরা টুকিটাকি কথা বলতে বলতে হেঁটে চলেছে জোছনা রাতে। মীরা পরিবেশটা উপভোগ করছে। নিঝুম রাতে নিজন রাস্তার কপত কপতি হেঁটে চলেছে। কিছুদূর যাওয়ার পর মিহান দাঁড়িয়ে যায়। মিহান মীরার দিকে তাকিয়ে বলে, মিহান, 1 মিনিট, আমি এখনই আসছি। মীরা কিছু বলার আগে মিহান দৌড়ে সেখান চলে যায়। মীরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু মিহানের আসার নাম নেই। মীরা একা একা বিড়বিড় করতে থাকে, মীরা, এই লোকটা কি? যখন তখন তার পাগলামি শুরু করে দেয়। আমাকে এই রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেল? কিছুক্ষণ পর মিহান হাসি মুখে এসে মীরার সামনে দাঁড়িয়ে দুহাত ওর দিকে বাড়িয়ে দেয়। মীরা তাকায়, দেখে মিহানের হাতের মুঠোয় বকুল ফুল। অত বছর বিদেশে থেকেও চিনতে অসুবিধা হয়নি। মীরা নানু বাড়ির পিছনে একটা বকুল ফুল গাছ ছিল। ছোটবেলায় প্রচুর খেলেছে এই ফুল দিয়ে মীরা। মিহানের হাতে তার পরিচিত ফুলগুলো দেখে উত্তেজিত হয়ে বলে, মীরা, বকুল ফুল? মিহান, তুমি চিনো এই ফুল? মীরা, ছোটবেলায় অনেক খেলা করেছি এই ফুল দিয়ে। না চেনার কি আছে? আচ্ছা, আমি নিব এই ফুলগুলো। মিহান, তোমার জন্য তো এত কষ্ট করে নিয়ে এলাম। মীরা খুশি হয়ে ফুলগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, মীরা, আপনি জানলেন কি করে এখানে বকুল গাছ আছে? মিহান, অনেকক্ষণ ধরে মৃদু বাতাসে বকুল ফুলের মাতাল করা গন্ধটা পাচ্ছিলাম। এখানে এসে বুঝে যাই গাছটা আশেপাশে কোথাও আছে। তাই তোমাকে দাঁড় করিয়ে ছুট লাগাই বকুল ফুলের সন্ধানে। কিছুক্ষণ এইভাবে কথা বলার মাঝে মিহানের ফোন বেজে ওঠে। মিহান ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসি মুখে বলে, মিহান, মামা ফোন করেছে। মিহান ফোন রিসিভ করে স্পিকার দিয়ে কথা বলতে শুরু করে। মিহান, হ্যালো মামু। মায়া, রাত কত হলো তোর খেয়াল আছে? আমি তো এখনো তোর জন্য ওয়েট করছি। মিহান, সরি মমো, কিছুক্ষণ আগে হসপিটালের কাজ শেষ হয়েছে। এখন তোমার বৌমার সাথে নিয়ে আমার প্রিয় চায়ের দোকানে যাচ্ছি। মায়া, তুই এত রাতে ওকে কোথায় পেলি? মিহান, ওর বাড়ি গিয়ে নিয়ে এসেছি। ও আসতে চায়নি কিন্তু আমি ওকে জোর করে বাড়ি থেকে চোরের মতো নিয়ে এসেছি। মায়া, এই না হলে আমার ছেলে। মিহান, মমো শোনো না, তুমি আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়ে দেও। আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। মায়া, তাহলে তোরা কি করে পৌঁছলি? মিহান, কি করে আবার হেঁটে হেঁটে। কি রোমান্টিক অনুভূতি, তোমাকে বলে বোঝাতে পারবো না মমো। মায়া, হা হা হা। ঠিক আছে, আমি দেখছি। এখন তুই প্রেম কর আর আমি বরং রাখি। মিহান, আচ্ছা মমো। মীরা এতক্ষণ হা করে সব শুনছিল, মা ছেলে যে এমনভাবে কথা বলা। মীরা, আপনি কি সবসময় আপনার মায়ের সাথে এইভাবে কথা বলল? মিহান, হ্যাঁ। মমো আমার বেস্ট ফ্রেন্ড। আমার জীবনে এমন কিছু নেই যে মমো জানে না। জানো, পাপা সব সময় বলে আমি নাকি একদম মোমের মতো হয়েছি। মীরা একা একা বিড়বিড় করে বলতে থাকে, মীরা, একদম ঠিক বলেছেন উনি। না হলে উনার ছেলে আমাকে জোর করে নিয়ে এসেছে। তা নিয়ে উনি খুশি হচ্ছেন। আমি আরও তাকে বলে এলাম তার ছেলে যেন আমার পিছনে আর না ঘুরে। আর তিনি আমার সাথে উনার ছেলেকে ভালোভাবে প্রেম করতে বলছেন। উফ আল্লাহ, হে আমি কেন পাগলদের পাল্লায় পড়লাম। কথা বলতে বলতে মীরা মিহান চায়ের দোকানের সামনে চলে আসে। মীরা ভেবে পায় না এত রাত পর্যন্ত কোনো দোকান খোলা থাকে। কিছু লোকজনও আছে দোকানে, তারা আড্ডা দিয়ে চা খাচ্ছে। ছেলেগুলোকে দেখেই বোঝা যায় কম বয়সী, বোধহয় কলেজে পড়ে অথবা চাকরি করে। মীরার ভাবনার ইতি ঘটে মিহানের কথায়। মিহান, চাচা ভালো করে 2 কাপ চা বানান তো। লোকটা মিহানকে উদ্দেশ্য করে বলে, চাচা,
আজকেও বুঝি রাতে ডিউটি ছিল হসপিটালে? মিহান হাসি মুখে বলে। মিহান, জি চাচা। চাচা, তা তোমার পাশের মেয়েটা বুঝি আমাদের বৌমা? মিহান মীরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। মিহান, হ্যাঁ চাচা, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। দোয়া করবেন আমাদের জন্য। চাচা, আচ্ছা ঠিক আছে। তোমরা বসো, আমি এখনই চা দিচ্ছি। মিহান মীরিকে নিয়ে সামনে একটা বেঞ্চে বসে কৌতূহলবশত মীরা মিহানকে জিজ্ঞাসা করে, মীরা, এত রাতেও মানুষগুলো এই দোকানে চা খেতে আসে? মিহান, এই ছেলেগুলো কলেজে পড়ে আশেপাশের কোনো মেসে থেকে লেখাপড়া করে। রাতে পড়া শেষ করে সবাই চলে আসে এই চাচার দোকানে আড্ডা দিয়ে চা খেতে। দিনের বেলায় কাজের চাপে কেউ সময় করে উঠতে পারে না। আমরাও কলেজ লাইফে প্রচুর আড্ডা দিয়েছি এই জায়গায়। এর মধ্যে চাচা এসে 2 কাপ চা দিয়ে যায় মিহান আর মীরাকে। মীরা চায় চুমুক দিয়ে দেখে সত্যি অসাধারণ এক কথায়। মীরা বেশ আরাম করে চা খাচ্ছে, মিহান তা ওর মুখ দেখে ঠিকই বুঝতে পারছে। ওদের চা খাওয়া শেষ হবার আগেই মিহানের মমো ওদের জন্য গাড়ি পাঠিয়ে দেয়। চাট শেষ করে গাড়িতে উঠে বসে গাড়ি চলতে শুরু করলে ওর হাতের বকুল ফুলের গন্ধটা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শুরু করে, চোখ বন্ধ করে। হঠাৎ করে মিহানের চোখ যায় মীরার দিকে। চোখ বন্ধ অবস্থায় কি মায়াবী লাগছে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া না থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় খান বাড়িতে। মীরা গাড়ি থেকে নামার সময় মিহান মীরার হাত আলতো করে ধরে বলে, মিহান, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। 5টা বাজতে আর বেশি সময় বাকি নেই, এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ো। আমি পরে ফোন করব। মীরা কিছু বলতে চেয়েও বলতে পারেনি। আস্তে করে নেমে যায় গাড়ি থেকে। এবার আর চোরের মতো নয়, গেট দিয়েই বাড়ির ভিতর ঢুকে যায় মীরা। মীরা চোখের আড়াল হয়ে মিহান একা একা মাতাল করা কণ্ঠে বলতে থাকে, মিহান, একটু একটু করে তোমার মনে আমার ভালোবাসার বীজ পুঁতব। তোমাকে আমার ভালোবাসা পাগল করে দিবে। এখন যেমন তুমি ছাড়া আমি কিছু বুঝি না, ঠিক তুমিও খুব তাড়াতাড়ি আমি ছাড়া আর কিছু বুঝবে না। না চাইলেও তুমি আমার হবে। মীরা রুমে গিয়ে পাঁচওয়াত দেওয়া একটা বক্সে খুব যত্ন সহকারে রেখে দেওট বকুল ফুলগুলো। কেন এমন কাজ করল তা নিজেও জানে না, কিন্তু এই কাজটা করে মনে বেশ শান্তি লাগছে। বক্সটা বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে থাকে, মীরা, কেন এমন হয় ওই পাগল ডাক্তার আমার আশেপাশে থাকলে? অন্য কোনো ছেলে হলে তো সে বোধহয় এতক্ষণে হসপিটালে থাকত। আমি মিহানকে কিছু বলতে গিয়েও বলতে পারি না। আর আজ আমিও ওই পাগল ডাক্তারের মতো কাজ করেছি। উনি আমাকে নিয়ে যেতে চাইলেন, আমি বাধা না দিয়ে বরং তার সাথে গেলাম। তার দেওয়া ফুলগুলোও যত্ন সহকারে রেখে দিলাম। কি হচ্ছে আমার সাথে এগুলো? এগুলো নিয়ে পড়ে ভাবো, এখন আমার একটু ঘুমের প্রয়োজন। মীরা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 9টার দিকে খান বাড়ির সবাই রাজশাহীর উদ্দেশ্য বেরিয়ে যায়। সবার শেষে রওনা দেয় মীরা। মীরার সাথে যাবে বলে জেদ ধরলে মীরা নীরাকে সাথে নেয়। নীরা গাড়িতে ওঠার 1 ঘন্টা পর ঘুমিয়ে যায় মীরার কোলে। বেলা 12টার দিকে মীরা ফোন বেজে ওঠে। স্ক্রিনের নাম্বারটা দেখে না চাইতেও ঠোঁটের এক কোণে হাসি ফুটে ওঠে। মীরা, হ্যালো। মিহান ঘুম ঘুম কণ্ঠে বলে। মিহান, গুড মর্নিং জান। মীরা, দুপুরবেলা এখন আপনার গুড মর্নিং? মিহান, কি করব, আমি তো ভোরবেলা ঘুমিয়েছি, তাই এখন আমার গুড মর্নিং। আচ্ছা, এত গাড়ির আওয়াজ আসছে কোথা থেকে? মীরা, রাস্তা থেকে। মিহান, এখন না তোমার অফিসে থাকার কথা? মীরা, কিন্তু আমি এখন রাজশাহী যাচ্ছি। মিহান অবাক হয়ে বলে।
মিহান, কেন? মীরা, নিধির ভাইয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে জন্য। মিহান মন খারাপ করে বলে। মিহান, কাল রাতে তো কিছু বললে না। মীরা, মনে ছিল না। মিহান, আসবে কবে? মীরা, কাল যেহেতু অনুষ্ঠান তাহলে পরশু রওনা দেব ঢাকার উদ্দেশ্য। মিহান, কি করছো এখন? মীরা, তেমন কিছু না, নীরা কোলে ঘুমিয়ে আছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিহান, একটা কথা বলবে? মীরা, কি কথা? মিহান, তুমি কি আমার প্রেমে পড়ে গেছ? মীরা, আমার খেয়ে দেয়ে কি কাজ নাই যে আপনার প্রেমে পড়তে হবে? মিহান, তাহলে আমার সাথে এত ভালোভাবে কথা বলার কারণ কি? মিহানের কথা শুনে মীরা মনে মনে বলে। মীরা, আমি নিজেও জানি না কি কারণে আপনার সাথে কথা বলছি, কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। মিহান, কি হলো, কথা বলছো না যে? মীরা, গাড়িতে বসে বসে সময় কাটছিল না, তাই ভাবলাম আপনার সাথে কথা বলে একটু সময় কাটাই। মীরা আর মিহান আরও কিছুক্ষণ ফোনে কথা বলে। এর মধ্যে দুপুরের লাঞ্চের সময় হয়ে যায়। ভালো একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামিয়ে সবাই মিলে লাঞ্চ করে নেয়। মীরার মামু আর বাবা দুপুরের আগেই নিধিদের বাড়ি পৌঁছে যায়, একথা মীরার বাবা অনামিকাকে ফোন করে জানিয়ে দেয়। নীরা এর মধ্যে বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য। নীরা, মামনি আমার না এখন আতক্রিম খেতে ইথে করতে। মীরা, মামনি এখন আমার ব্যাগে যে চকলেটগুলো আছে সেগুলো খাও, একটু পরে না আইসক্রিম খাওয়া যাবে। নীরা কিউট ফেস করে বলে। নীরা, মামনি শুধু একটা খাবু। মীরা নীরার কথা শুনে হেসে দিয়ে ডেনিকে একটা আইসক্রিম নিয়ে আসতে বলে। ডেনি আইসক্রিম নীরা হাতে দিলে ও খাওয়া শুরু করে দেয়। নীরা খাচ্ছে কম, সারা মুখে মাখছে বেশি। মীরা এতক্ষণ ফোন নিয়েছিল। ফোন রেখে নীরার দিকে তাকিয়ে দেখে নীরার সারা মুখে আইসক্রিম মেখে রেখেছে। মীরা হাসতে হাসতে ওর ফোনে কয়েকটা ছবি তুলে টিস্যু দিয়ে ওর মুখ মুছে দিতে দিতে বলে। মীরা, এতক্ষণ ভূতের মতো চেহারা বানিয়েছিল, এখন কত সুন্দর লাগছে আমার মামনিকে। নীরা গাল ফুলিয়ে বলে। নীরা, আমি ভূত না, আমি তোমার এঞ্জেল। নীরার কথা শুনে ওর কপালে একটা চুমু দিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলে। মীরা, হ্যাঁ তুমি আমার অ্যাঞ্জেল, এবার ঠিক আছে। মীরা কথা শুনে নীরা খিলখিল করে হেসে দেয়। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর নিধিদের বাড়িতে পৌঁছায়। সবাই হলো রুমে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মীরা এখনো এসে পৌঁছায়নি। নীরার জন্য আইসক্রিম কেনার সময় মীরাদের গাড়ি পিছিয়ে পড়েছে। নিধি বাবা রবি হোসেন রাজশাহীর একজন নামকরা ব্যবসায়ী। নিধিরা 3 ভাই বোন, বড় ভাই বিজয় হোসেন, ছোট ভাই জয় হোসেন। নিধি সবার ছোট। নিধির বড় ভাইয়ের বিয়ের কল্ট 2 বছর পূর্ণ হবে। নিধির ছোট ভাই এখনো বিয়ে করেনি। নিধিদের বাড়িতে কল অনুষ্ঠান বিধায় আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, তার যারা এখনো আসতে পারেনি তারা কাল সকালে আসবে। এর মধ্যে মীরার গাড়ি চলে আসে। মীরা নীরাকে কোলে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। মীরার পিছনে ডেনি মীরার ট্রলি নিয়ে বাড়ির ভিতরে যায়। মীরাকে দেখে মীরার মামু বলে। মামু, এসে গেছিস মামনি? আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আশেপাশে যত ছেলে ছিল সবাই মীরার দিকে ডেবডেব করে তাকিয়ে আসে। মীরা না সাজলেও ওকে পুতুলের মতো লাগে। নীরাকে ওর মাম্মার কোলে দিয়ে মীরা ওর মামুর পাশে গিয়ে সোফায় বসে। মামু, মামনি, উনি হলেন নিধির বাবা রবি হোসেন, রাজশাহীর একজন নামকরা ব্যবসায়ী। মীরা, হ্যালো আঙ্কেল, কেমন আছেন আপনি? নিধির বাবা, ভালো মামনি, তুমি কেমন আছো? মীরা, ভালো। নিধির বাবা,
আসতে কোনো অসুবিধা হয়নি তো? মীরা: না আঙ্কেল, তেমন কোনো অসুবিধা হয়নি। নিধির বাবা: যাই হোক, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। আমার বড় ছেলে বিজয় হোসেন। মীরা: হাই, আমি মীরা। মীরা খান: বিজয়: হ্যালো, আমি বিজয় হোসেন। আমার ওয়াইফ নিপা। নিপা: হাই মীরা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। উত্তরে মীরা শুধু মুচকি হেসে দেয়। নিধির বাবা একজনকে দেখিয়ে দিয়ে বলে। নিধির বাবা: এই আমার ছোট ছেলে জয় হোসেন। জয়: হাই বিউটি। জয়ের কথা শুনে সবাই বেশ অবাক হয়। মীরা কিছু না বলে চুপ করে বসে আছে। জয় আবার বলতে থাকে। জয়: হেই বিউটি, তোমার কি আমাকে পছন্দ হয়নি? নিধি পরিস্থিতি সামলানোর জন্য সবাইকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। বাড়ির কাজের লোকরা সবার রুম দেখিয়ে দেয়। সবাই চলে গেলে নিধি ওর বাড়ির লোকেদের সামনে গিয়ে ওর ভাই জয়কে বলে। নিধি: ছোট ভাইয়া, তুই কি কিছু জানিস না মীরা আপুর সম্পর্কে? জয়: না, জানার কি আছে? তোর ননদ দেখতে কি মিষ্টি রে। জীবনে প্রথম কাউকে দেখে ক্রাশ খেলাম। ভাবছি আজকে রাতেই ওকে প্রপোজ করে ফেলব। নিপা: তাহলে তো ভালোই হবে, আমি মিষ্টি একটা যা পাব। নিধি বিরক্তি হয়ে বলে। নিধি: তোমরা কি শুরু করেছ? থামবে। বিজয়: কেন বোন, কিছু হয়েছে? নিধি জয়কে দেখিয়ে বলে। নিধি: ভাইয়া, এই হাদাটাকে বুঝো, আপুকে এসব কথা তো দূরে থাক, আপুর সামনেও যেন না যায়। বিজয়: তুই কি বলছিস বোন, কিছুই বুঝতে পারছি না। নিধি: তোমরা তো জানো আপুর বাবা মার ডিভোর্সের পর আপু বিদেশে চলে যায়। তখন থেকে আপু ভালোবাসা নামক শব্দটা শুনতে পারে না। আমারা মামার কাছ থেকে শুনছি আপুর বিজনেস পার্টনারে ছেলে তাকে প্রপোজ করলে তাকে গুলি করে। মামার বন্ধুর ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেরে হাত পা ভেঙে দেয়। এরকম আরও অনেক ঘটনা আছে। আমার কথা বিশ্বাস না হলে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারিস, না হলে মামার কাছ থেকে জেনে নিস। ছোট ভাইয়া, আমি তোর ভালোর জন্য বলছি, টাপুর থেকে দূরে থাকিস, এরপর কিছু হলে আমাকে দোষ দিতে পারবি না। জয় একটা ঢোক গিলে বলে, করুণ চোখে তাকিয়ে বলে। জয়: কি বলছিস এসব বোন? নিধি: সত্যি বলছি। নিপা হেসে দিয়ে বলে। নিপা: ভাই, তোমার তার মীরাকে প্রপোজ করে লাভ নেই। নিধি: জানো ভাবি, আপুর মনে না অনেক কষ্ট, কাউকে কখনো বুঝতে দেয় না। আমাদের বিয়েতে বাবা মামাকে মীরা আপুকে নিয়ে বাংলাদেশে আসতে বলে, কিন্তু আপু বিয়েতে এলো না। মামার হঠাৎ করে জ্বর ঠান্ডা লাগলে আপু কিভাবে যেন খবর পেয়ে বাংলাদেশে চলে আসে। সেদিনই আপু চলে যেতে চেয়েছিল, কিন্তু মামার কথা রাখতে আপু বাংলাদেশে থেকে যায়। জানো, এখানে আসার জন্য আপুকে কত কষ্ট করে রাজি করাতে হয়েছে। এই প্রথম আপু তার পরিবারের সাথে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসেছে। আপু আমাদের কারোর সাথে মন খুলে কথা বলে না। বাবা আর দাদার সাথে কথা দূরে থাকে, তাদের দিকে তাকিয়েও দেখে না। নিধির কথা শুনে সবাই ছোট করে নিঃশ্বাস ফেলে। খান্ড বাড়ির সবাই ক্লান্ত থাকায় তাদের আর কেউ বিরক্ত করেনি। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসে। সবাই টুকিটাকি কথা বলছে। ডিনার করে সবাই হলো রুমে বসে আড্ডা দিতে শুরু করে। এর মধ্যে 12টা বাজলে সবাই বিজয় আর নিপাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায়। কেক কাটা হয়ে গেলে একে একে সবাই গিফট দিতে শুরু করে। মীরা নিপাকে কালো ডায়মন্ডের কানের দুল আর বিজয়কে একটা দামি হাতঘড়ি গিফট করে। সবাই কথা বলতে বলতে প্রায় 2টা বেজে যায়। নিধির মা সবাইকে তাড়া দিয়ে ঘুমোতে পাঠায়। মীরা রুমে না দিয়ে নিধিকে কাছ থেকে ছাদে কোনো দিক দিয়ে যায় তা জেনে ছাদে চলে যায়।
মীরা ছাদের বেতের চেয়ারে বসে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে থাকে। মৃদু বাতাসে বেশ ভালো লাগছে মীরার। আনমনে কালকে রাতের কথা মনে পড়ে যায় মীরার। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মীরা ভাবতে থাকে কালকে ঠিক এই সময় এক কাপ চা খাওয়ার জন্য ওকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে গেছিল। মীরার জীবনে স্মরণীয় স্মৃতির মধ্যে কালকের রাতটা অন্যতম। মীরা বসে বসে এসব হাবি জাবি ভাবছে তখন মীরার ফোন বেজে ওঠে। মীরা ফোনের স্ক্রিনে না তাকিয়ে ফোন রিসিভ করে বলে, মীরা, হ্যালো। এত রাত অবধি জেগে আছো? মীরা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মিহান ফোন করেছে। আনমনে ঠোঁটে হাসি ফুটে ওঠে। মিহান, কি হলো, কথা বলছো না যে? মীরা, কি বলবো? মিহান, এখনো ঘুমোওনি কেন? নাকি আমার কথা ভাবছ? মীরা, আপনার কথা ভাবতে যাব কেন? মিহান, কালকে রাতে এই সময় আমরা একসাথে হাঁটছিলাম। আর আজকে রাতে তুমি কয়েক কিলোমিটার দূরে আছো। মীরা কথা ঘুরানোর জন্য বলে, মীরা, আপনি এত রাতে ফোন দিলেন যে? মিহান, কিছুক্ষণ আগে হসপিটাল থেকে ফিরলাম। তোমার কথা খুব মনে পড়ছিল জান। একবার ভাবছি তোমাকে ফোন করব, আবার ভাবি না থাক তুমি ঘুমিয়ে পড়েছ বোধহয়। অবশেষে আর থাকতে না পেরে তোমাকে ফোন দেই। মীরাট, আপনি কি প্রতিদিনই এত রাত করে বাড়ি ফিরেন? মিহান, আরে না, পরশু থেকে ছুটি নিব তো, তাই একদিন একটু কাজের চাপ বেশি। মীরা, অহোহ। মিহান, ডিনার করেছ? মীরা, হুম। মিহান, কিছু বলছো না যে, শুধু আমার প্রশ্নের উত্তর দিচ্ছ? মীরা কিছু একটা ভেবে একটা শয়তানি হাসি দিয়ে বলে, মীরা, ও আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম। মিহান, কি কথা? মীরা, নিধিকে চিনেন তো? মিহান, হ্যাঁ, কেন, কি হয়েছে? মীরা, নিধির ছোট ভাইয়া জয় আছে না, উনি বোধহয় আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলছেন। আমি এখানে আসছি পর থেকে শুধু আমার দিকে তাকিয়ে থাকে। মিহান রাগে ফোঁস করছে, কিছু না বললে মীরা আবার বলতে শুরু করে, মীরা, জানেন ডিনারের সময় আমার পাশে বসে সবকিছু বেড়ে বেড়ে দিচ্ছিল উনি। মীরা আর কিছু বলবে তার আগে মিহান রেগে চিৎকার করে বলে, মিহান, তোকে আমি ছাড়া যে ভালোবাসবে তাকে আমি মেরে ফেলব। তুই শুধু আমার। জয় না ফয় ওর কাছে আর একবার গেলে আমি কি করব আমি নিজেই জানি না। তোর ভালোবাসার আমার দরকার নেই। আমি ভালোবাসলেই হবে। না চাইলেও তুই আমার হবি, কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয়। এসব কথা বলে মিহান ফোন রেখে দেয়। মীরা ফোনের স্ক্রিনে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে তুলে বিড়বিড় করে বলে, মীরা, পাগল ডাক্তার। সকাল থেকে সবাই ব্যস্ত। নিধিদের বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে। মীরার এত কোলাহল ভালো লাগছে না, তাই ডিসাইড করেছে নীরাকে নিয়ে ঘুরতে বের হবে। মীরা নীলাকে বলে নীরাকে রেডি করে দিতে, এই ফাঁকে মীরা ওর মামুকে বলে আসে ওরা ঘুরতে যাচ্ছে। মীরা আর নীরা একসাথে নিচে নামতে দেখে জারিফ জিজ্ঞাসা করে, জারিফ, তোমরা কোথায় যাচ্ছ? নীরা, ঘুরতে চাতছু। জারিফ, আমাকে নিবে তোমাদের সাথে? নীরা মীরার দিকে তাকিয়ে বলে, নীরা, মামনি চাতছু দাবে আমাদের সাথে? মীরা, আচ্ছা চলো। মীরা গাড়িতে উঠে জারিফকে জিজ্ঞাসা করে, মীরা, শ্বশুর বাড়ির অনুষ্ঠান ছেড়ে চলে এলে যে? জারিফ, ভালো লাগছিল না এক। তাছাড়া অনুষ্ঠান তো রাতে। মীরা, হুম। জারিফ, আপু, আমি তো রাজশাহীতে আরও অনেকবার এসেছি, আমি এখানের কম বেশি সবকিছু চিনি। তোমার অসুবিধা না হলে আমি তোমাদের সবকিছু ঘুরে দেখাতে পারি। মীরা, এতে অসুবিধার কি আছে? চলো ঘুরে আসি।
জারিফ, আপু একটা গান ছাড়ি, বোরিং লাগছে খুব। মীরা জারিফের কথা শুনে মুচকি হেসে বলে, মীরা, আচ্ছা, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। আষাঢ় শ্রাবণে ঘন বর্ষার সাথে দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে। আসছে মাসে না হয় পত্র দিই, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। ভাদ্র আশ্বিনে কয় জনে জনে, কতকাল একা থাকো মন উচাটনে। অগ্রহায়ণে তুমি আদর জানিও, তুমি অবসর পাইলে আসিও। পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে, একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে। বৈশাখী ঝড় মনে শুধু জানিও, তুমি অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও। আমি 12 মাস তোমার আশায় আছি, তুমি অবসর পাইলে আসিও। মিহান ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে ওর মোমের রুমে যায়। কাল রাত থেকে রেগে আছে মিহান। ওর মোমের রুমের সোফায় বসে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ওর মমকে বলে, মিহান, মম কালকে রাতে তোমাদের কি বলেছিলাম? মম, হুম, মনে আছে। আজ তোর পাপা কথা বলবে ওদের সাথে। মিহান, মীরা ঢাকায় আসলেই আমি আজটা সেরে ফেলতে চাই। মম, কি হয়েছে তোর বলতো, কাল রাত থেকেই দেখছি রেগে আছিস। মিহান, কিছু না মম, আমি যা বললাম তার ব্যবস্থা করে ফেলো, আমি আর দেরি করতে চাই না। মম, আমি তো চেয়েছিলাম তোর চাচাতো বোন মিথির বিয়ের পর এই কাজটা করতে, কিন্তু তুই 3 দিনের মধ্যে কাজটা সেরে ফেলতে চাচ্ছিস। মিহান ওর মমকে কিছু না বলে মনে মনে বলতে থাকে, মিহান, না মম, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। মিথির বিয়েতে এখনো অনেক দিন বাকি আছে, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। পাখিকে খুব তাড়াতাড়ি খাঁচায় বন্দি করতে হবে। মীরা আর নীরাকে জারিফ তার পরিচিত সব জায়গায় ঘুরে ঘুরে দেখিয়েছে। নীরার খিদে পেলে ওরা 3 জনে রেস্টুরেন্টে খেতে বসে। মীরার খাবার খেতে ইচ্ছা করছে না। কালকে রাতের পর মিহান আর ফোন দেয়নি। না চাইতেও মিহানের জন্য মনটা কেমন অস্থির হয়ে উঠেছে। বারবার ফোনের দিকে তাকাছে। অদ্ভুত এক অনুভূতি কাজ করছে মীরার মনে। মীরা মনে মনে ভাবতে থাকে, মীরা, আমার এমন লাগছে কেন? কাল থেকে পাগল ডাক্তার ফোন করেনি তার জন্য? আমি কি ওকে মিস করছি? অন্য সময় হলে তো এতক্ষণে ফোন করে মাথা খারাপ করে দিত। তাই যদি হয় তাহলে এই অনুভূতি হওয়ার কারণ কি? তাহলে কি আমি মিহানে ভালোবেসে ফেলেছি? না। কি করে আমি ওকে ভালোবাসতে পারি? আমার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই। তাহলে ওর জন্য আমার এই ফিলিংসগুলা কেন হয়? মীরার ভাবনার ছেদ ঘটে জারিফের ডাকে। জারিফ, চলো আপু, এবার আমাদের ফেরা দরকার। বাড়ির সবাই নাইলে চিন্তা করবে। মীরা বিষণ্ণ মন নিয়ে আস্তে করে বলে, মীরা, চলো। মীরারা বাড়ি ফিরে যে যার রুমে চলে যায়। জারিফকে মীরার সাথে ফিরতে দেখে জারিফের মা অনামিকা খান আর দাদি জারিফকে ডেকে তাদের রুমে নিয়ে যায়। দাদি খুব উৎফুল্ল স্বরে জিজ্ঞাসা করে, দাদি, দাদাভাই, তুই আজ মীরার সাথে সারাদিন ছিলি? জারিফ, হ্যাঁ দাদি। অনামিকা, তোকে কিছু বলেনি? জারিফ, কি বলবে? দাদি, তোর সাথে ভালোভাবে কথা বলছে ও। জারিফ, আরে বাবা হ্যাঁ, আমরা অনেক জায়গায় ঘুরে দেখছি, তারপর দুপুরে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি। দাদি, জানিস তোদের দাদা এখনো মীরার জন্য কষ্ট পায়। যে মীরা সারাদিন দাদাভাই দাদাভাই করত, সে মীরা ওর মা যখন বাড়ি ছেড়ে চলে যায় তারপর থেকে আর তার সাথে কথা বলে না।
মীরা দেশে ফিরেছে পর থেকে কথা বলা তো দূর, তার দিকে একটু তাকিয়েও দেখেনি। মীরা আসার পর থেকে মানুষটা সারাদিন মনমরা হয়ে বসে থাকে। অনামিকা, মা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। জারিফ, উফ দাদি তুমি আর চিন্তা করো না, আপুর অভিমান কমে গেলে নিজে থেকেই দাদাভাইয়ের কাছে যাবে। জারিফ ওর মাকে আর দাদিকে বুঝিয়ে চলে যায়। সন্ধ্যার পর সবাই সাজগোজ করতে ব্যস্ত, কিন্তু মীরা নিজের রুমে বসে টিভি দেখে ব্যস্ত সময় পার করছে। কিছুক্ষণ পর দরজায় নক করলে মীরা দরজা খুলে দেখে নীলা আর নিধি হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা, কিছু বলবে তোমরা? নীলা, আপু তুমি এখনো রেডি হওনি? অনুষ্ঠান তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মীরা, আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না, তোমরা এনজয় করো যাও, আমি এখানে ঠিক আছি। নিধি, তা কি করে হয়? এই দেখো তোমার জন্য দাদি একটা শাড়ি পাঠিয়েছে। মীরা, আমি এসব শাড়ি টাকা পরি না, তোমরা যাও এখন। নীলা, আপু প্লিজ চলো না, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ভালো লাগবে তোমার। মীরা, ওকে ফাইন যাব আমি, কিন্তু এই শাড়ি টাড়ি পরতে পারবো না। নিধি, ঠিক আছে তুমি রেডি হয়ে আসো, আমরা নিচে আছি। মীরা, আচ্ছা। ওরা চলে গেলে মীরা কিছুক্ষণ ভেবে তারপর রেডি হতে শুরু করে। নীলা নিধি মীরার রুম থেকে বের হয়ে ওদের দাদির রুমে চলে যায়। নীলা দাদির হাতে শাড়ির প্যাকেট দিয়ে বলে, নীলা, নানু আপু শাড়ি পরবে না বলছে, রেডি হয়ে একটু পর নিচে আসছে। দাদি, এই মেয়েটা কোনো কথা শোনে না, যা বলবো তার ঠিক উল্টো করবে। আজকে অনুষ্ঠানে দিনে একটা শাড়ি পরবে তা না। নিধি, দাদি তুমি রাগ করো না, আপু তো এতদিন বিদেশে দিল, একদিনে তো সবকিছু হবে না, আস্তে আস্তে সব পাল্টে যাবে। নীলা, নিধি একদম ঠিক কথা বলেছ, তাছাড়া যদি চলে যেতে চায় তখন কি হবে জানোই তো, আপু অল্পতেই রেগে যায়। দাদি, এই একটা জিনিস পেয়েছে ওর দাদা ভাইয়ের মতো, কিছু পারুক না পারুক চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতে পারে দুজনে। নীলা আর নিধি দাদির কথা শুনে হেসে দেয়। নীলা বলে, নীলা, উফ তোমাকে নিয়ে আর পারি না, এখন চলো নিচে সবাই অপেক্ষা করছে। দাদি, চল। মীরা রেডি হয়ে নিচে নেমে আসে। গাউন আর হালকা সাজে মীরার দিক দিয়ে চোখ ফেরানো যাচ্ছে না। আশেপাশের সব ছেলেরা মীরার দিকে তাকিয়ে আছে। মীরা সেদিকে নজর না দিয়ে ওর মামুর কাছে চলে যায়। মীরাকে দেখে ওর মামু মিষ্টি হেসে এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, মামু, আমার মাকে আজ তো রাজকুমারীর মতো লাগছে। মীরা, তোমার সবকিছুই বেশি বেশি, আমি অতটাও সাজিনি যে আমাকে রাজকুমারীর মতো লাগবে। ওদের কথার মাঝে নিঝুম চলে আসে। নিঝুম মীরাকে বলে, নিঝুম, উফ আপু তোমাকে কি কিউট লাগছে, একদম ডলের মতো। মীরা মুচকি হেসে নিঝুমের দিকে তাকিয়ে বলে, মীরা, তোমাকেও খুব মিষ্টি লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। নিঝুম, তোমাকে আমার থেকেও বেশি ভালো লাগছে। এর মধ্যে নীলা, নিধি আর দাদি ওদের দিকে চলে আসে। নীলা কাছে আসতে আসতে বলে, নীলা, কি নিয়ে কথা হচ্ছিল শুনি? মীরা, তেমন কিছু না। নীরা কোথায়? নীলা, আরিফের সাথে আছে নীরা। ওরা এরকম আরও নানা ধরনের কথা বলতে থাকে। এদিকে মিহান সবে হসপিটাল থেকে ফিরেছে। ফ্রেশ হয়ে হলে রুমে এলে মিহানের মমো মিহানকে এক মগ কফি দিয়ে বলে, মমো, শোন তারা রাজি হয়ে গেছে, তারাও চাচ্ছে ঢাকা ফিরে কাজটা সেরে ফেলতে। মিহান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে, মিহান, পাপাকে বলো কাজ শুরু করে দিতে। মমো, তা তোর বলা লাগবে না,
সেটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। তোর মতো পাগল ছেলে আমার জীবনে আর একটাও দেখিনি। মিহান হেসে দিয়ে বলে। মিহান, দেখবে কি করে? আমি এক পিসি আছি। আমার মীরা জানের পাগল ডাক্তার। মিহানের কথা শুনে ওর হেসে দিয়ে বলে। মমো, সেটা আমি জানি। মিহান, আচ্ছা মমো তুমি থাকো, আমি একটু আসছি। মমো, এখন আবার কোথায় যাবি? মিহান, কোথাও না, রুমে যাব মীরার সাথে কথা বলতে। আজ সারাদিনে মীরার সাথে কথা বলেনি। এখন যাই একটু জ্বালিয়ে আসি। মিহান ওর রুমের দিকে হাঁটা দেয় আর মমো ওর কথা শুনে হেসে দেয়। মীরা, এত লোকজন ভালো লাগছে না। অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। এক ফাঁকে মীরা বাড়ির বাগানের একটু নিরিবিলি জায়গায় চলে যায়। একা একা আশেপাশের পরিবেশটা উপভোগ করছে। একটু এগিয়ে খেয়াল করে একটা বাচ্চা ছেলে গোলাপ ফুল গাছ থেকে ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু কাটার কারণে পারছে না। মীরা এগিয়ে যাবে তার আগে ছেলেটি গাছ থেকে ফুল ছিঁড়ে হাতে নেওয়ার সময় হাতে কাটা ফুটে রক্ত বের হয়ে যায়। এর মধ্যে একজন মহিলা এসে বলে, বাবু তুমি এখানে কি করছো? ছেলেটা হাসি মুখে ওই মহিলার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, ছেলেটা, মামুনি এটা তোমার জন্য। ছেলের হাসি মুখে ফুলটা নেওয়ার সময় খেয়াল করে তার ছেলের হাত থেকে রক্ত পড়ছে। তিনি হাঁটু গেড়ে বসে হাতটা মুখের সামনে ধরে বলে, ছেলেটার মা, বাবু তোমার হাত কাটল কি করে? ছেলেটা, তোমার জন্য ফুলটা ছিঁড়াতে গিয়ে। ছেলের মা ছেলের হাতে চুমু দিয়ে জড়িয়ে ধরে কেঁদে দেয়। একটা লোক এসে বলে, মা ছেলের ভালোবাসা শেষ হলে ভিতরে চলুন। ছেলেটা, মা দেখো না তোমার ছেলে কি করেছে। আমার জন্য ফুল ছিঁড়তে গিয়ে নিজের হাতে কাটাট ফুটিয়েছে। ছেলের বাবা, তোমাদের মা ছেলেকে নিয়ে আমি আর পারি না, চলো ভিতরে, ছেলের হাতে মেডিসিন লাগাতে হবে। ছেলের মা, হ্যাঁ তাড়াতাড়ি চলো। ছেলের মা ছেলেকে কোলে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। মীরা এতক্ষণ এই তিনজনের ভালোবাসা দেখছিল। ওরা চলে গেলে মীরার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। মীরাও খুব ইচ্ছে ছিল ওর পরিবারটা এমন হবে। বাবা মা ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবে। কিন্তু এসব কিছু ওর ভাগ্য ছিল না। ছোটবেলার স্মৃতিগুলো আবার চোখের সামনে ভাসতে শুরু করে। মীরা চোখ মুছে ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে, কাউকে কিছু না বলে। চলবে।